মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে। উনি রাগ এবং ক্ষোভ থেকে পদত্যাগ করার মনস্তাপ প্রকাশ করেছেন। যদিও বাস্তবিক পক্ষে উনি হয়তো পদত্যাগ করবেন না। ওনার কিছুটা রাগ এবং ক্ষোভ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দের কিছু উদ্ভট কথাবার্তা, চিন্তা, ধারণা এই সমস্ত তারা প্রকাশ করে এবং ডক্টর ইউনূস সাহেবকে থ্রেট দেন বা ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধবাদিতা করেন। এর জন্য হয়তো উনি একটু রাগ ক্ষোভ দেখিয়েছেন। যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসাইন সাহেব, উনি বলছে যে ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচনের রোডম্যাপ, উপদেষ্টা পরিষদ যদি নির্বাচনের রোডম্যাপ না দেয়, তাহলে বিএনপি উপদেষ্টা পরিষদকে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে সহযোগিতা করবে কি করবে না এটার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এবং সেনাপ্রধানের একটি বক্তব্য যে 2026-এর জানুয়ারিতে আমরা নতুন সরকার দেখতে চাই। অর্থাৎ সেনাপ্রধানও অতি দ্রুত নির্বাচন প্রক্রিয়া আরম্ভ করার জন্য উনি ইশারা ইঙ্গিত দিয়েছেন। বাস্তবিক পক্ষে সেনাপ্রধান যে কথাটি বলেছেন এটা অনেকে রাজনৈতিক কায়দায় বিশ্লেষণ করতেছে। বরঞ্চ উপদেষ্টা পরিষদ এবং সেনাবাহিনী বা সেনাপ্রধানকে একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর জন্য চেষ্টা করতেছে। এটা একটা ঘৃণ্য প্রচেষ্টা। সেনাপ্রধান কোনো রাজনৈতিক বক্তব্য দেননি, বরঞ্চ দেশের স্থিতিশীলতা যেন তাড়াতাড়ি ফিরে আসে এবং নির্বাচিত সরকারের মাধ্যমেই যেন দেশের গুরুত্বপূর্ণ কাজগুলোর সমাধা হয় বা সিদ্ধান্ত হয়, এটা সেনাপ্রধান চেয়েছেন। সেনাপ্রধান যুক্তি হিসেবে দিয়েছেন যে সেনাবাহিনীর আসলে বেশি দিন ব্যারাকের বাহিরে থাকা উচিত নয় বা এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনে না। কারণ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী যদি ব্যারাকের বাহিরে থাকে, একটা নিয়ন্ত্রণের বাহিরে থাকে, নিয়ন্ত্রণ রেখার বাহিরে যদি থাকে, তাহলে সম্ভাবনা আছে তারা পড়বে কি পড়বে না এটা পরের বিষয়, তবে সম্ভাবনা আছে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে বা দুর্নীতির ভিতরে পড়বে। আর প্রত্যেকটা দেশের সেনাবাহিনী, পুরো বিশ্বের প্রত্যেকটা দেশের সেনাবাহিনী তারা সব সময় স্বচ্ছভাবে থাকতে চায়, তারা দুর্নীতির আওতা মুক্ত থাকতে চায়, দুর্নীতির সঙ্গে যুক্ত হতে চায় না। এবং তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হতে চাইলেও পারে না, একমাত্র পাকিস্তান বাদ। এর ভিতর থেকে পাকিস্তান বাদ। কারণ একটা প্রবাদ বাক্য আছে যে প্রত্যেক দেশের একটা সেনাবাহিনী আছে, আর পাকিস্তান সেনাবাহিনীর কথা বলা হয় যে পাকিস্তান সেনাবাহিনীর একটা দেশ আছে, সেটা হলো পাকিস্তান। এর জন্য পাকিস্তান সেনাবাহিনীর কথা বাদ। প্রত্যেক দেশের সেনাবাহিনী তাদের স্বকীয়তা বজায় রেখে, তাদের আমিত্ব বজায় রেখে, তাদের নিজেদের একটা ভাবমূর্তি বজায় রেখে তারা একটা স্বতন্ত্র অবস্থানে থাকতে চায়। বাংলাদেশে যদিও বিগত 15-16 বছরের ভিতরে অনেক সেনাপ্রধান আসে গেছে, তারা সরকারের লেজুর বৃত্তি হিসেবে পরিচয় করে দিয়েছে নিজেদেরকে। কিন্তু এই যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ইনি চাচ্ছে যে দেশটা যেন কোনো সরকারের লেজুর বৃত্তি হয়ে যেন সেনাবাহিনীকে থাকতে না হয়। এর জন্য অতি দ্রুত উনি নির্বাচন দেওয়ার কথা বলেছে। যে সেনাবাহিনীর লোকদের বেশি দিন ব্যারাকের বাহিরে থাকা এটা উচিত নয়, এটা আমি মনে করি এবং যারা রাজনৈতিক বিশ্লেষক আছে এবং দেশের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা মনে করেন যে এটা রাজনৈতিক বক্তব্য নয়। কিন্তু কিছু কিছু মিডিয়া বা কিছু কিছু ব্যক্তি এটাকে একটা রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যায়িত করে উপদেষ্টা পরিষদ এবং সেনাবাহিনী প্রধান, সেনাপ্রধানকে মুখোমুখি একটা অবস্থানে দাঁড়ানোর ঘৃণ্য প্রচেষ্টা চলতেছে। এর জন্য এখানে মুখোমুখি যেন দাঁড় করাতে না পারে এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এবং কিছু কিছু
বিএনপি এবং অন্য অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের কিছু কিছু নেতৃবৃন্দরা এমন কিছু বক্তব্য দিচ্ছে যে বক্তব্যের কারণে বোঝা যাচ্ছে যে তারা নির্বাচনের জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। আমরাও নির্বাচন চাই, আমি নির্বাচন বিরোধী নই, আমিও চাই নির্বাচন অতি দ্রুত হয়ে যাক, কারণ দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যেন নির্বাচিত সরকার নিতে পারে। নির্বাচিত সরকার যদি নেয় তাহলে সেখানে ওই জিনিসটাকে ভালোভাবে সম্পাদন করা সম্ভব। আর নির্বাচিত সরকার যদি না নেয় তাহলে এদের কোনো দায়বদ্ধতা থাকে না। আর নির্বাচিত সরকার যখন নেয় তার রাষ্ট্রের একটা দায়বদ্ধতা থাকে। এর জন্য আমরাও চাই অতি দ্রুত যেন নির্বাচন হয়, কিন্তু ওই রকম না, আমাদের কথাবার্তা ওই রকম না যে আমরা একেবারে নির্বাচনের জন্য পাগলপাড়া বা মরিয়া হয়ে গেছি। এনসিপির একজন নেতা উনি খুব সুন্দর কথা বলছেন যে আমরা 5 আগস্টের যে আন্দোলন করেছি বা শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছে, এটা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য বা কাউকে ক্ষমতায় বসানোর জন্য, নিজেরাই ক্ষমতায় যাওয়ার জন্য বা কাউকে ক্ষমতায় বসানোর জন্য এই আন্দোলন আমরা করিনি। বরঞ্চ এই আন্দোলন আমরা করেছি, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, যারা এখনও দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতেছে। এই আন্দোলন যে করেছে, এই আন্দোলনটার লক্ষ্য উদ্দেশ্য ছিল দেশের প্রত্যেকটা জায়গায় সংস্কার করা। তো যতদিন পর্যন্ত সংস্কার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। এটা এনসিপির নেতাদের কথা এবং অন্য অন্য আরও কয়েকটি রাজনৈতিক দল আছে তাদের কথাও এই, যে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তো এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে, সংস্কার করে নির্বাচনকে পিছানোরও কোনো সুযোগ নেই। কারণ সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে, সারা জীবন সংস্কার চলতে থাকবে। এমন না যে এখন অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা পরিষদ, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ মিলে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করবে বা সে যে সংস্কার করবে, সেই সংস্কারগুলো একেবারে সারা জীবনের জন্য বাংলার মানুষের জন্য সিলমোহর মেরে সেটা ফরজ ওয়াজিবের পর্যায়ে নিয়ে যাওয়া হবে, এটা এমন না। বরঞ্চ এখানে যদি এমন কিছু সংস্কার আসে যে সেটা বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে সংঘর্ষিত, বা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান, ইসলাম ধর্মের সঙ্গে যদি সাংঘর্ষিক হয়, সেই সংস্কারগুলো এখন তো সংস্কার করার পরেও পরবর্তীতে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, সেটা ওই সময় আবার সংস্কারের আওতায় এনে নতুন করে আবার সংস্কার করতে হবে। তাহলে এখন তো সিলমোহর মেরে দেওয়ার মতন সংস্কার হচ্ছে না। এর জন্য তাদেরকে বুঝতে হবে যে এই সংস্কারটি হলো একটি চলমান প্রক্রিয়া। যতদিন দেশ থাকবে, মানুষ থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত এই সংস্কার চলতেই থাকবে, সংস্কার হতেই থাকবে প্রত্যেকটি জায়গায়। এর জন্য সংস্কার করে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি চেষ্টা করতেছে যে দেশকে একটি সমৃদ্ধিশীল দেশ হিসেবে গড়ে তোলার জন্য উনি চেষ্টা করতেছে। প্রত্যেকটি জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে যদি বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হতো বা বানানো হতো, তাহলে দেশের যে অবস্থা বা পরিস্থিতি যে পর্যন্ত নিয়ে আসছে, অর্থনৈতিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছিল। আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় অবকাঠামোগত একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে ছিল। সেটাকে আস্তে আস্তে উত্তরণের চেষ্টা করতেছে উপদেষ্টা পরিষদ। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারাই সম্ভব হচ্ছে। এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো রাগ ক্ষোভ করতেছে এই জন্য যে আমি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য বা দেশের ভালোর জন্য এত কাজ করতেছি, তারপরেও কিছু কিছু মানুষ যেন আমার উপরে নাখোশ, আমার উপরে অখুশি। এটা রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাগ হয়ে যদি একবার পদত্যাগ করে,
তাহলে 5 আগস্টের আন্দোলনের সময় যেমন আওয়ামী লীগ নেতাদেরকে সেনা ব্যারাকে আশ্রয় গ্রহণ করতে হয়েছে, তেমনিভাবে আপনারা যারা 5 আগস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট যেভাবেই হোক না কেন, আপনাদেরকেও সেনা ব্যারাকে পলাইতে হবে, আপনাদেরকেও সেখানে আশ্রয় নিতে হবে। কারণ এ দেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে যায়নি, আওয়ামী লীগ তেমন গ্রেফতারও হয়নি, মুষ্টিমেয় কিছু লোক গ্রেফতার হয়েছে। আর যারা বিদেশ পালিয়ে গিয়েছে তারা তো গিয়েছে, তারা হেভিওয়েট নেতা, এরা বিদেশ পালিয়ে গেছে। কিন্তু তৃণমূল পর্যায়ের যারা আছে এরা কিন্তু সব দেশের ভিতরেই ঘাপটি মেরে বসে আছে, তারা একটা সুযোগের অপেক্ষায় আছে। আওয়ামী লীগ যেমন মনে করেছিল যে আমরা বিশাল শক্তিশালী, আমাদেরকে কেউ টলাতে পারবে না, কিন্তু 5 আগস্টের আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে ছোট ছোট বাচ্চা, যাদেরকে বলে দুধের বাচ্চা, এদেরকে তারা কোনো শক্তিই মনে করেনি, তাদের দ্বারাই তারা দমন হয়ে গেছে, পালাতে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। তো জেনে রাখবেন, আপনারাও হয়তো আপনাদের জনসমর্থন বা হাম্বিতম্বি দেখে মনে করতেছেন যে আপনাদেরও বিশাল জনসমর্থন আছে, কিন্তু আমি এটা হলফ করে বলতে পারি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বা রাগে হোক ক্ষোভে হোক যেভাবেই হোক, সে যদি পদত্যাগ করে, ঠিক 5 আগস্টে যে অবস্থা আওয়ামী লীগের হয়েছে, ঠিক সেই অবস্থা, একই অবস্থার সম্মুখীন হবে 5 আগস্ট যারা আন্দোলন করে শেখ হাসিনাকে নামিয়েছে ক্ষমতার থেকে, একেবারে ক্ষমতার থেকে নামিয়ে দেশ ত্যাগে বাধ্য করেছে, তেমনভাবে এই সমস্ত যারা ওই দেশ ত্যাগে বাধ্য করানোর আন্দোলনে সম্পৃক্ত ছিল, তাদেরকেও এইভাবে হয়তো দেশ ত্যাগ করতে হবে, নইলে সেনাবেরাকে পলায়ন করতে হবে, নইলে তাদেরকে বিদেশ চলে যেতে হবে। এরকম একটা অবস্থার সৃষ্টি হবে। এই পরিস্থিতি যদি হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, তাহলে আমি নাম ধরেই বলি, এই বাংলাদেশ জামাত ইসলাম, জাতীয় পার্টি এবং এনসিপির যে সমস্ত যে নতুন দল গঠন হয়েছে, এর যে সমস্ত নেতাকর্মীরা আছে, যারা সমন্বয়ক হিসেবে পরিচিত ছিল দেশের ভিতরে, সে যে দলেরই হোক না কেন, যারা সমন্বয়ক হিসেবে পরিচিত ছিল, মাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সঙ্গে সঙ্গে মাত্র 3-4 ঘন্টার ব্যবধানে ঠিক 5 আগস্টের দিন আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, আপনাদেরও ইনশাল্লাহ সেই ব্যবস্থাই হবে। এর জন্য আপনারা খুব সাবধান, রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিন এবং এখানে রাজনৈতিক অঙ্গনে আপনারা একটু চিন্তা ভাবনা করে পদক্ষেপ গ্রহণ করুন, পা ফেলুন, যেন আগে যে অবস্থা হয়েছে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি, তেমন পরিস্থিতি যেন আবার দেশে না আসে। বরঞ্চ আমরা চাই প্রত্যেক জায়গায় সংস্কার হোক এবং সংস্কার হয়ে সেটা যেন আবার ইসলাম বিরোধী না হয়। এখন তো সংস্কারের নামে অনেক ইসলাম বিরোধী জিনিসও পাশ করা হচ্ছে সংস্কারের নামে। এটা যেন ইসলাম বিরোধী না হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিরোধী না হয় এবং দেশের কোনো স্বার্থ বিরোধী না হয়। এই যে সংস্কারের নামে এখন যে মানবিক করিডোর দেওয়ার কথা বলতেছে, মানবিক করিডোর এটা দেশের জন্য হুমকি স্বরূপ, এটা দেশের জন্য অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এর জন্য এ সমস্ত থেকেও বিরত থাকা এবং নির্বাচিত সরকার যদি হয়, সে চিন্তাভাবনা করে দেখবে যে করিডোর দেওয়া যাবে কি যাবে না, বা আন্তর্জাতিক পর্যায়ে তারা সব দিক দিয়ে বিবেচনা করে তারা তাদের পররাষ্ট্র নীতিকে ঠিক রেখে তারা করিডোর দিতে পারবে কি পারবে না। কিন্তু এখনও পর্যন্ত আপনারা যদিও মনে করতেছেন যে দেশ খুব ভালোভাবে চলতেছে, এখনও দেশ ভালোভাবে চলতেছে না, দেশ কিন্তু টালমাটালভাবেই চলতেছে। কারণ এক একজন উপদেষ্টার কাছে 3-4টা মন্ত্রণালয়, একজন উপদেষ্টা বা একজন মন্ত্রী তিনি একটা মন্ত্রণালয়ই সামলাতে হিমশিম খেয়ে যান, সেখানে এক একজন উপদেষ্টা 3-4টাও মন্ত্রণালয় সামলান। তো এখানে কিন্তু মন্ত্রণালয়গুলো যেভাবে সামলানোর দরকার সেইভাবে সামলাতে পারছে না। তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন। উনি অর্থনীতিবিদ,
উনি অর্থনীতিবিদ হিসেবে ওনার যে দূরদর্শিতার পরিচয় উনি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। এর জন্য যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন তারা একটু বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন পদত্যাগ না করে, বরঞ্চ তিনি যেন দেশের প্রত্যেকটা সেক্টরের সংস্কারের পর যেন তিনি একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দিয়ে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিকে, বাস্তবিক প্রতিনিধিকে, আগের মতন দিনের ভোট রাতে হয়ে যেত বা আগের দিন হয়ে যেত বা পুলিশে ভোট দিয়ে দিত বা ভোট কেটে বাক্স ভরে যেত, এমন ভোট না হয় একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে যেন জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে যেন উপদেষ্টা পরিষদ তাদের যে মান সম্মান বা তাদের যে উচ্চ মর্যাদার আসীন তারা আছেন, সেই উচ্চ মর্যাদায় আসীন থাকা অবস্থায় সেই মর্যাদা নিয়ে যেন তারা তাদের স্থান থেকে পদত্যাগ করতে পারে বা সরে যেতে পারে। কিন্তু এমন নয় যে আমরা মনে করলাম যে আমরা অনেক কিছু হয়ে গেছি, যে জনগণ 5 মিনিটের ভিতরে মানুষকে মাথার উপরেও তুলতে পারে, সেই জনগণ আবার 5 মিনিটের ভিতরে পছন্দ না হলে মাথার থেকে ফেলেও দিতে পারে। এটাও উপদেষ্টাদের মাথায় রাখতে হবে এবং যারা সমন্বয়ক ছিল বা 5 জুলাই আগস্টের আন্দোলনকারী ছিল তাদেরকেও এটা চিন্তা করতে হবে। জনগণ যেমন মাথায় তুলতে পারে তেমন জনগণ মাথার থেকে নিক্ষেপও করতে পারে। মানুষ যেমন আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইতিহাসে স্বর্ণালী অক্ষরে তাদের নাম লেখায়, তেমন কেউ কেউ ইতিহাসের আস্তাকুড়েও নিক্ষিপ্ত হয়। স্বর্ণাক্ষরে নাম লেখানোর মতন কাজ বহু দেশে ঘটেছে, আবার ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হওয়ার মতন কাজও অনেক দেশে সংগঠিত হয়েছে। হিটলার সেই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। জর্জ ওয়াশিংটন তিনি ইতিহাসের স্বর্ণ অক্ষরে তার নাম লিপিবদ্ধ করেছে। এমনভাবে অনেক নেতা বা নেতৃবৃন্দ, আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, এরকম ইরানের আয়াতুল্লাহ আল খামিনি, এরকম অনেক নেতাই তাদের রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে বা আন্দোলনের মাধ্যমে ইতিহাসে তাদের স্বর্ণাক্ষরে নাম লিখিয়েছে। আবার কেউ কেউ ইতিহাসের আস্তাকুড়েও নিক্ষিপ্ত হয়েছে। তো আমাদের উপদেষ্টা পরিষদ যেহেতু একটা ইতিহাসের অংশ, একটা আন্দোলনের অংশ, একটা আন্দোলনের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদকে বাংলার জনগণ মনোনীত করেছে বা নিয়োগ দিয়েছে, বাংলাদেশের ভার তাদের হাতে তুলে দিয়েছে। তো এখন যাতে তারা তাদের দূরদর্শিতার পরিচয় দেয় এবং বাংলার জনগণ যেটা চায় সেটার যেন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।